সরকার আসার পরে তো আসলে সবাই আশা করেছিল যে যেই বাজার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে, যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু সেই সিন্ডিকেটকে আমরা ভাঙতে দেখেছি। আমি ওই জায়গাটা যেতে চাচ্ছিলাম, আপনি ভালো কথা মনে করেছেন। আপনি দেখেন দ্রব্যমূল্য মানে কি, খাদ্য সামগ্রী, খাদ্য উপদেষ্টা কোনো কথা বলছেন আলিমা মজুমদার? গত 15 দিনে কোনো বক্তব্য শুনেছেন? কথা বলছে স্বরাষ্ট্র, কথা বলছে পরিবেশ, কথা বলছে আপনার বাণিজ্য। এখন এই বাণিজ্য উপদেষ্টা যে তিনি হচ্ছেন আপনার আকিজ গ্রুপের একজন অংশীদার। এই আকিজ গ্রুপ শেখ হাসিনার আমলে এমন কোনো অবৈধ সুবিধা নেই যেটা না নিয়েছে। তাদের একজনকে আপনি ধরে আনলেন কি কারণে? সে যদি এই বাজার নিয়ন্ত্রণ করতে সমর্থ না হয়, কারণ বাণিজ্য মন্ত্রণালয় সহ 6টি সরকারি সংস্থা আছে যারা বাজার নিয়ন্ত্রণের কাজ করেন। ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা বিষয়ক একটা অধিদপ্তর আছে এবং আরো কয়টা, মোট 6টা। সেইখানে এই বশির সাহেবের মতো লোক যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন বা তার প্রাণান্তকর প্রচেষ্টাটা দৃশ্যমান না হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো জনাটা সফল? আর আলিমা মজুমদার সাহেব খাদ্য উপদেষ্টা, তিনি তো কোনো কথাই বলছেন না। আইন শৃঙ্খলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন নিজে থেকে নামলেন, শারীরিকভাবে বিভিন্ন স্টেশনে গেলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করলেন, তারপর থেকে দেখা গেল যে না, কিছুটা এটা কমে আসছে। কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে বেশ কিছু আলোচিত বিষয়কে কেন যেন এই সরকার এড়িয়ে যাচ্ছে। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু নিয়ে কোনো আলোচনা নেই, আপনার মহিউদ্দিন খান আলমগীরের ব্যাংকে লাল বাতি জ্বালানো নিয়ে কোনো আলোচনা নাই, পিকে হালদার কোথায় আছে সে অবস্থান নিয়ে কোনো আলোচনা নাই। আপনার ডাক বিভাগের ছিল মিস্টার ভদ্র একজন, তার নামে এরকম 1000 কোটি টাকার অভিযোগ, পোস্টাল ডিপার্টমেন্টের দুর্নীতি। এই জিনিসগুলোকে সুন্দর করে এড়িয়ে যাওয়া হচ্ছে। ইউনাইটেড গ্রুপ এত বড় একটা দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, তারা বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরের অবৈধ সুবিধা নিয়েছে, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গাটিতেও বলেছেন যে দেশের মানুষের আস্থা উনি পেয়েছেন কিনা এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তারা একটা অপরিচিত জগৎ থেকে এসেছেন, কিছু ভালো কিছু মন্দ হতেই পারে, এবং কোন এক্সপার্ট এখানে এসে বসে নেই, যারা এসেছেন যার যার জগৎ থেকে এসেছে তারা নিজের মতন করে চেষ্টা করছেন আসলে কিভাবে করবেন। There are so many experts in this country. উনি কেন তাদের সাহায্য নেন না? আমাদের কাছে উদাহরণ আছে, জিয়াউর রহমান সাহেব যখন দেশের দায়িত্ব নিয়েছিলেন, গভীর রাতে গাড়ি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন, অধ্যাপকদের সঙ্গে আলাপ করেছেন, তাদের মধ্যে অনেকে এখনো জীবিত। ডক্টর আইনুল নিশাতের কাছে গিয়েছেন, প্রফেসর শামসুল হক সাহেবের কাছে গিয়েছেন, তালুকদার মনিরুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন, অর্থনীতিবিদ খলিকুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে দেশ গঠনের জন্য আমাকে পরামর্শ দেন। সেরকম লোকেরা, প্রতিভাবান লোকেরা তো এখনো দেশে আছে, কিন্তু তাদেরকে যদি উনি সহায়তা না চান তাহলে কিভাবে হবে? কিন্তু এই সুযোগে আসলে দেশের ভেতরে যারা শত্রু আছেন তারা মাথা চাড়া দিয়ে উঠছেন কিনা, কিংবা আসলে যারা দেশের ভেতরে বসে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে আসলে আমরা ঠিকঠাক ভাবে চিহ্নিত করতে পারছি কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। আমি প্রশ্ন উত্তর নিব জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে, বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেমন বাংলাদেশের বাহিরে বসে শত্রুরা নানানভাবে পরিকল্পনা করছেন, তেমনি ভেতরের শত্রু যারা আছেন তারা তো নিশ্চয়ই এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছেন। তাদের আসলে মাথাচাড়া দিয়ে ওঠার একটা বড় ভূমিকা এখানে আছে কিনা, সেই সুযোগ তারা পাচ্ছেন কিনা, এবং তারা আসলে কারা সেটি চিহ্নিত করার জন্য যে সময় প্রয়োজন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই যথেষ্ট সময় পেয়েছে? আচ্ছা, আমি প্রথমে দেখেন যে বিশেষ করে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সুতরাং মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ঢেউটা তো আছে, সেটা তার একটা বড় সমর্থন। আর একটা বড় সমর্থন এইবারে অভূতপূর্ব, সেটা হচ্ছে ওই যে যারা বিদায়ী হয়ে গেল, মানে যাদেরকে বিদায় করা হলো, তার বাইরে সবাই তার সমর্থক। তাহলে এত বড় একটা সমর্থন নেওয়া সরকারের জন্য 7 মাস অনেক সময়, এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এক, দ্বিতীয়ত দেখেন, আমরা প্রথম দিন থেকে এটা বলে এসেছি, আমার ধারণা আমরা তিনজনই কিন্তু দেখেন আলোচনা প্রায় একই কথা এই পয়েন্টে বললাম, যে যারা এইখানে পলাতক হয়ে গেছে, দেশ ছেড়ে গেছে কিন্তু দেশের অভ্যন্তরে আছে, তারা তো প্রতি মুহূর্তে চেষ্টা করবেই অস্থিতিশীল করার, এটা তো আপনাকে বুঝে প্রথম নিতে হবে। এর বাইরে আমরা কিন্তু বরাবর এখানে বসে আমি তো একাধিকবার আরো 2টা শক্তির কথা মনে রাখার কথা বলেছি বিশেষভাবে। একটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু দেশ বিদেশ সব জায়গায় আছে, যে আমাদের দেশের মধ্যে আরো অনেক ধরনের অপশক্তি আছে, যারা দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে তারা। আর একটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, তারা তো অস্থিতিশীল করতে চাইবে। এবার আপনি উদাহরণটা টেনে নিয়ে আসেন, এগুলো অস্থিতিশীল কি খালি একেবারে আকাশে বসে করলে হয়, বিদেশে বসে করলে হয়? তার কিন্তু ক্রীড়ানকরা দেশের মধ্যে থাকে, এবং সেটা থাকে কারা? এখানে ব্যক্তির থেকে আপনাকে দেখতে হবে সুবিধাভাগী ব্যক্তিরা, যাদের এই সুবিধা বন্ধ হয়ে গেছে। তাহলে আসছি, প্রথমে আপনি এটা এগ্রি করেন কিনা, আপনি মানে আমি সরকারকে বলছি, সরকার যদি এটা এগ্রি করে তাহলে এবার চিহ্নিত করতে গেলে করতে হবে কোনটাকে। ওনাদের সাথে আমাদের ডিফারেন্সের যে জায়গাটা হচ্ছে, এই ব্যবস্থাটা যারা ধরে রাখতে চায় তাদেরকে করতে হবে। ধরুন আমরা অন্য আলোচনায় বাদ দেন, আপনি মানে এই সরকার বা আমরা সবাই মিলে এই 6 মাসে যে সিন্ডিকেট বহুল আলোচিত আপনার বাজার ব্যবস্থাকে নিয়ে, মধ্যস্বত্বভোগী বাজার ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচিত বিষয়, আমরা ফসল উৎপাদন কমানোর জন্য যে আমরা যে সার বীজ, কি আসলে আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল, তারা নিজেরাই মনে করতো তারা এতটা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং বিরোধী দলের প্রতি তাদের নিপীড়নটা এতটা বেশি ছিল যে তারা সবসময় তারা একটা আতঙ্কে থাকতো
যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে এক রাতে 2-4-5,000 10,000 50,000 লোক মারা যাবে, এটা তাদের 5 বক্তব্য লাখ ছিল। লোকের কথা 5 বলেছেন লাখের কথা ওবায়দুল বলেছে, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু আসলে সেরকম কোনো ঘটনা ঘটে নাই। সেদিন বিকেল বেলায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা যদি বিজেপিদের কাছে নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার সেখানে পরাজয় জয়ের আনন্দটা ম্লান হয়ে যাবে। আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে, পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ। আমরা কাপুরুষ নই, আমরা তাদেরকে আঘাত করিনি। কিন্তু এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরকা পরে দুই একটা মিছিল করার চেষ্টা করতেছেন বা যারা মুখে কাপড় পেতে, এদের আত্মহত্যা করা উচিত। প্রথম আত্মহত্যা করা উচিত তাদের একদম সিনিয়র নেতাদের কয়েকজনের একদম নিজে হ্যামলক পান করে আত্মহত্যা করা দরকার। তাদের যে দাম্ভিকতা, তাদের যেই আপনার রাজনৈতিক অবস্থা, আমরা তখনই বলতাম অবসরে সাহস করে এসে যে এটা একটা রাজনৈতিক দল নয়, এটা একটা আপনার একটা দুর্বৃত্তদের একটা দল এবং একটা দেউলিয়া একটা রাজনৈতিক দল। এই দলে কোনো রাজনৈতিক কর্মী নাই, এই দলের ডিসি এই দলের সভাপতি, এসপি এই দলের সেক্রেটারি, টিএন এই দলের সভাপতি, ওসি এই দলের সেক্রেটারি। ওইরকম একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে খুব বেশি অস্থিতিশীল অবস্থায় কায়েম করতে পারবে সেটা আমরা মনে করি না, যদিও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে। কিন্তু টাকা থাকলেও তারা যে পদ্ধতিতে পালিয়ে গেছে দেশের চেষ্টা করবে একটা অস্থিতিশীল করার জন্য। কিন্তু বর্তমান যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, একটা ইউনূস সাহেব আপনার বিশ্বব্যাপী সমর্থিত একটা লোক, আমাদের কাছে গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য, কিন্তু তিনি তার প্রশাসন এবং তার আপনার উপদেষ্টা মন্ডলীকে তিনি সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না বলে আইনশৃঙ্খলা অবনতি, দুর্বৃত্তদের মাথা চড়া, দুর্বলের উদ্যোগতি। আমরা বলেছি যে আপনারা যে নতুন ব্যবস্থাপনার কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে আপনারা এমন একটা ব্যবস্থা করেন যে ভোক্তা থেকে আপনার যে যিনি পণ্য ভোগ করবেন, ভোক্তা আপনার উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আপনারা এমন একটা ব্যবস্থা চালু করেন যেখানে কোনো মধ্যসত্ত্ব থাকবে না, নতুনত্ব একটা কিছু করেন। ওনারা ওইটা 6-7 মাস করতে পারে নাই। গতকালকে যে হঠাৎ পরশুদিন থেকে যে আপনার মানে বাজারে সয়াবিন তেলটা একদম উদয় হয়ে গেছে, আমরা আজকেও একটু আগে একজন আমার মানে ধনাঢ্য ব্যক্তি বলতেছেন যে কালকে বাজারে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তো অবস্থাটা তো ওনারা পরিবর্তন করতে পারছেন না, না পার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন না, পারছেন আপনার এই যে আপনার বাজার নিয়ন্ত্রণ করতে। যে কারণে আমরা সবসময় বলে আসছি, আজকে ডে 1 থেকে বলে আসছি যে একটা নির্বাচিত সরকার এবং একটা নির্বাচিত প্রতিষ্ঠানে পারে দেশকে সর্বাঙ্গীনভাবে আপনার মানুষের কল্যাণ করতে এবং সর্বাঙ্গীনভাবে স্থিতিশীল করতে। আমাদের এখনো আশা আছে যে সরকার যে যে ভুল ত্রুটিগুলো করছে, সরকার তো আসলে আগ্নেয়গিরির উপর বসে আছে, সরকার আওয়ামী ফ্যাসিলিটেড রেখে যাওয়া প্রশাসনের উপর বসে আছে, তাদেরকে দিয়ে কাজ করাতে পারছে না, তারা অনেকাংশে স্থবিরতার জন্য দায়ী। সেটি তো নিশ্চয়ই এই সরকারও খুব ভালো করে জানেন, এরপরেও কি তারা আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন? তারা কাদের উপর নির্ভর করে ব্যবস্থা করবেন, কারণ যাদের উপর নির্ভর করে ব্যবস্থাটা করবেন, তখন কয়েকদিন আগে যখন উপদেষ্টা মন্ডলীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, তখন আমরা বলেছি যে আপনি মেহরবানি করে দয়া করে করুণা করে আপনার উপদেষ্টা মন্ডলীর সংস্কার করেন। আপনি এখানে সংস্কার করে কিছু যোগ্য দক্ষ লোক যারা পারছেন না তাদেরকে বাদ দিয়ে আপনি কি 22 নম্বর 23 নম্বর ব্যক্তিদের খুঁজে পাচ্ছেন না, আপনি কি 24 নম্বর 25 নম্বর ব্যক্তি খুঁজে পাচ্ছেন না, আপনি কি 21 জনকে দিয়ে দেশ চালাবেন? যেতে পারছেন না, আপনি একটু সংস্কার করেন, করে আমাদের স্বস্তি দেন। এখন ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে বিদেশ থেকে শেখ হাসিনা তো বলবেই, কারণ শেখ হাসিনা এমনি একটা বাচাল মহিলা, আমিত্ব ছাড়া তার মধ্যে আর কোনো কিছু ছিল না। এবং তার আমরা ছোটবেলায় একটা ছবি দেখছিলাম, দ্বীপ জেলে যাই, উত্তম কুমার পাগল অভিনয় করছেন, সে পাগলকে ভালো করতে গিয়ে সুচিতা সেনও ওই যে পাগলের সাথে থাকতে থাকতে সুচিতা সেনও পাগল হয়ে গেছেন, বুঝছেন। এখন আওয়ামী লীগের ওই হাসিনার ওই সাইকোপ্যাথের এবং তার পাগলামি দেখে দেখে কিছু নেতাকর্মীরা এখানে পাগলামি শুরু করছে, যে পাগলামিদেরকে অস্থিতিশীল করছে এবং তাদেরকে বিপদগ্রস্ত করতেছে। যারা টাকা নিয়ে পালিয়ে যাওয়া তারা ঠিকই পালিয়ে গেছে, যারা অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যাওয়া, যারা অর্থ সম্পদ নিয়ে এখানে বিভিন্নভাবে বেনামে সোনামে যারা যেখানে অবস্থান করে তারা করছে, কিছু নিরীহ নেতাকর্মী যাদের মাথার মধ্যে শেখ হাসিনা পাগলামিটা আছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবার এই যে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর ইউনূস বলেছেন দেশকে আনস্টেবল করার জন্য সবসময় একটা থ্রেট আছে, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে এবং এটা সবসময় থাকবে। যে থ্রেটটি আসলে আছে সেই যাদের কর্মকাণ্ডে লজ্জিত হওয়ার কথা ছিল নিজেদের, তারাই কিন্তু এই থ্রেট গুলো দিচ্ছেন। সেই থ্রেট মোকাবেলা করার সক্ষমতা কতখানি আমাদের আছে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা, সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা বিশেষ করে দুটি অংশ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মূলত পালায়নি, পালিয়েছে কিন্তু পরিবার লীগ, আওয়ামী লীগ আছে। আপনি দেখেন তাপস নাই, রেহানা নাই, তারপরে পরশ নাই, আবুল হাসনাত আবদুল্লাহ নাই, শেখ সেলিম নাই, শেখ হেলাল নাই, শেখ তন্ময় নাই, পরিবারের লোকগুলো কিন্তু কেউ গ্রেফতার হয় না এবং কোথায় আছে কেউ জানেও না। তার মানে কি পরিবার লীগের প্রধান সহ আত্মীয়তা তার পরিবারের লোকরা পালিয়েছে, আওয়ামী লীগের অংশ তো রয়ে গেছে। এখন আওয়ামী লীগের অংশরা প্রভাবশালী আমলারা যারা তাদের মধ্যে ছিলেন, তাদের সহযোগী হিসাবে তাদের মধ্যে অনেকে রয়ে গেছে, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে অনেকে রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকে রয়ে গেছে, বিচার বিভাগগুলোতে অনেকে রয়ে গেছে। এই যে আওয়ামী লীগের যারা অবশিষ্ট আছে তারা তো চাবে যে শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছুর বিনিময়ে হলেও নিজেদের অস্তিত্বকে জানান দেওয়া, কিন্তু সেইটাও কিন্তু তারা ফেল করেছে। আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল তাদের ভেরিফাইড পেজে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, আপনাদের যে মনে থাকে, এবং তার মধ্যে হরতালও ছিল কর্মসূচির মধ্যে, অন্যান্য অবস্থান মিছিল হরতাল কোনো কিছুই সফল হয়নি, রাতের বেলা 2-1টি ঝটিকা মিছিল ছাড়া, তাও লোক সংখ্যা খুবই কম ছিল।
এর থেকে বোঝা যায় তারা যেটাই করার চেষ্টা করুক, তারা সাধারণ মানুষের রোষের মানে ভয়ে ভীত হয়ে তারা সেদিকে অগ্রসর হচ্ছে না। কিন্তু এই জিনিসটাকে আমরা যে কাজে লাগাবো সেখানে দুটো বাধা। মূল বাধাটা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা কিংবা আইন শৃঙ্খলার অবনতি কিংবা বাজার মূল্যের এই রকমের ঘটনা এর আগেও ছিল, কিন্তু আগে প্রেসের একটা অবস্টাইকেল ছিল, ইচ্ছা করলেই প্রেস সবকিছু প্রকাশ করতে পারতো না। এখন যেখানে যেটা হচ্ছে প্রেসকে কেউ বাধা দিচ্ছে না সেই খবর প্রকাশ করার জন্য। এজন্য হঠাৎ করে কিন্তু মানুষ প্যানিকি হয়ে যায় যেগুলো কি হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক জিনিসই আগে ছিল, এখনো আছে। কিন্তু ওই যে বললাম যে বাধাহীনভাবে যেহেতু প্রচার হচ্ছে মানুষ একটা প্যানিকের মধ্যে পড়ে গেছে। বাট ফ্যাক্টস রিমেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে জিনিসটি, সেইখানে একটা জিনিস আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে মানুষ দুটো সময় কথা বলে না। একটা হলো যদি প্রচন্ড রকম বিরূপ পরিবেশের মধ্যে থাকে ভয়ে কথা বলে না, আর না হলে বলার মতো কিছু থাকে না এই জন্য কথা বলে না। এখন হচ্ছে কি মানুষ একটা প্রচন্ড রকমের মানে বিরূপ পরিস্থিতির মধ্যে। আমি যখন মানে বাসা থেকে বেরিয়ে হেঁটে আমার পার্টি অফিসের দিকে যাই, আজকেই মানে এক একদিন এক একটা ঘটনা ঘটে যেটা একটা চোখের সামনে পড়ে। এটা আমার অনেক দিন পরে ঘটলো, কি কারণে জানি না। একাধিক লোক রাস্তায় দাঁড় করায় বললো যে ভাই গতকাল কিন্তু প্রথম ইফতারটা করার সময় এই বাজারে কোনো তেল পাইনি, আপনি কি খবর রাখেন? এত খারাপ অবস্থা, আপনারা তো বেশি কিছু বলছেন না। তো দীর্ঘদিন ধরে তো এটা চলছে। তাহলে এই যে অস্থিতিশীলতা, এটাও তো অস্থিতিশীলতা। কেন একটা স্বৈরাচারের ফ্যাসিস্টিক চরিত্রের অস্থিতিশীলতা খালি ভোট না, উনি তো বলেছেন ভোট, দুর্নীতি, অন্যান্য এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে। তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা সিস্টেমের ব্যাপার, ওরা করবে এটাকে স্বাভাবিক ধরে নিয়ে আপনি এই অস্থিতিশীলতা দূর করার জন্য আপনি কি দায়িত্ব পালন করছেন সেই কাজটাই করা দরকার বলে মনে করি। শুরু থেকে ওইটা সেই হয়ে যায় দায়িত্বগুলো পালন করার প্রয়োজন। অবশ্যই। ওইখানে আপনি একটা ব্যক্তি, তার বক্তব্য, এটাকে আপনি যদি প্রধান করে নেন, কিন্তু ভেতরের তলার সব কাজ যদি অব্যাহত রাখেন